দীপ্ত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইফতেখার। শুরুতেই নিটোল টাটা সংবাদ শিরোনাম। দেশে বিচার বহির্ভূত হত্যা হয়নি দাবি আইনমন্ত্রীর, আইন মেনে কাজ করছে র্যাব বললেন ডিজি। বিতর্কিত মন্তব্যের কারণে মুরাদ হাসানের বিরুদ্ধে ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে মামলার আবেদন। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলল মেট্রো ট্রেন, আগামী বছরের ডিসেম্বরে বাণিজ্যিক কার্যক্রম। র্যাব মানবাধিকার লঙ্ঘন করে না, আইন অনুযায়ী কাজ করে। সংস্থাটির মহাপরিচালক চৌধুরী আব্দুল আল মামুন আজ বরগুনার পাথরঘাটায় এক অনুষ্ঠানে এ দাবি করেন। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন আমরা যখন কোনো কাজ করি আমাদের কার্যক্রম এটা দেখা যায় যে একটা জুডিশিয়াল সিস্টেম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এটা তদন্ত করে থাকে। সব দিক থেকে এটা পুঙ্খানুপুঙ্খভাবে প্রতিটি বিষয় যাচাই বাছাই করা। এখানে আমাদের মানবাধিকার লঙ্ঘনের কোনো সুযোগই নেই। সবকিছু আইন এবং বিধির আলোকে সংগঠিত হবে। দেশে বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড ঘটেনি বলে দাবি করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ রাজধানীতে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক কর্মশালার উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র র্যাব কর্মকর্তাদের উপর যে নিষেধাজ্ঞা দিয়েছে তা কল্পনাপ্রসূত। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশ যাত্রা নিয়ে আবেদনের বিষয়ে সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে বলে জানান তিনি। যেই সব দোষে র্যাব বা অন্যান্য প্রতিষ্ঠানগুলিকে দোষী করা হয়েছে তা কিন্তু ঠিক নয় এবং এটা কল্পনাপ্রসূত। বাংলাদেশের কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয় নাই। তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, র্যাব কর্মকর্তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের ঘটনায় কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘিত হয়েছে। এ বিষয়ে কড়া প্রতিবাদ জানিয়েছে সরকার। আজ সচিবালয়ে এক অনুষ্ঠানে তিনি এই কথা জানান। র্যাবের কর্মকর্তাদের উপর মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট যেভাবে ব্যান আরোপ করেছে এটা অনভিপ্রেত, দুঃখজনক, অগ্রহণযোগ্য, ইনইফেক্টিভ এবং এজন্য সরকারের পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব করে সরকার কড়া প্রতিবাদ জানিয়েছে। র্যাবের কয়েকজন কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে দেশের জন্য লজ্জার বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ জাতীয়তাবাদী কৃষক দলের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি মন্তব্য করেন। এ সময় আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা হবে বলে আবারও ঘোষণা দেন মির্জা ফখরুল। অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, অসুস্থ খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া দরকার। যেখানে আমাদের একটা প্রতিষ্ঠান আপনার র্যাব, তাকে আজকে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে আমেরিকা থেকে। এটা কিন্তু একটা দেশের জন্য অনেক লজ্জার কথা, একটা কলঙ্কজনক আপনার একটা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে বা আমাদের দেশের জন্য এই লজ্জার সৃষ্টি করা হয়েছে। করোনার ওমিক্রন ধরন নিয়ে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, ওমিক্রনে আক্রান্ত 2 ক্রিকেটার 10 দিনের আইসোলেশন শেষে বাড়ি ফিরতে পারবে। আজ দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক অনুষ্ঠানে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। আমরা তৃতীয় ওয়েভ আমরা যে দেশে যাতে না আসে সেই দিকে আমাদের সকলকে খেয়াল করতে হবে এবং ওমিক্রনটি যতক্ষণই আতঙ্ক সৃষ্টি করেছিল, WHO বলেছে যে অতখানি আতঙ্ক আমাদের করার প্রয়োজন নাই। আমাদেরকে খুবই সজাগ থাকতে হবে, কারণ এটা খুবই সংক্রমণের দিক দিয়ে সেটা ডেল্টা ভেরিয়েন্ট থেকে অনেক বেশি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের উপর আঘাত এলে তা প্রতিহতের সক্ষমতা দেশের রয়েছে। প্রশিক্ষণপ্রাপ্ত নতুন সেনা কর্মকর্তাদের রাষ্ট্রপতির কুচকাওয়াজে বক্তৃতাকালে তিনি কথা বলেন। দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের সুখ দুঃখের অংশীদার হওয়ার চেতনা নিয়ে নতুন সেনা কর্মকর্তাদের দায়িত্ব পালনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমি রবিবার ৮১তম ব্যাচের সমাপনী কুচকাওয়াজ ও শপথ গ্রহণ অনুষ্ঠান। এতে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রশিক্ষণে কৃতিত্বপূর্ণ নৈপুণ্য প্রদর্শন করায় প্রধানমন্ত্রীর পক্ষে 2 ক্যাডেটের হাতে স্বর্ণপদক তুলে দেন সেনাবাহিনী প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। পরে নতুন সতীর্থদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, এমন একটা শুভ সময় যারা কমিশন লাভ করলো তারা সত্যি খুব ভাগ্যবান। সদ্য প্রশিক্ষণ শেষ করা ক্যাডেটদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন প্রধানমন্ত্রী। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারে তাদের প্রস্তুত থাকার নির্দেশ দেন তিনি। প্রিয় নবীন অফিসারবৃন্দ, এই শপথ গ্রহণের মধ্য দিয়েই তোমরা দেশ মাতৃকার মহান স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করবে। এই দায়িত্ব পালনে সবসময় সজাগ থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। সর্বোচ্চ ত্যাগের বিনিময় হলো দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করাই হবে একমাত্র পেশাগত ব্রত। বাংলাদেশ শান্তিপূর্ণ পররাষ্ট্র নীতিতে বিশ্বাসী উল্লেখ করে শেখ হাসিনা আবারও বলেন, কোনো আঘাত এলে তার সমুচিত জবাব দিতে হবে। আমরা পররাষ্ট্র নীতিতেই বিশ্বাস করি, কিন্তু কখনো যদি আমরা কোনো বহিঃশত্রু দ্বারা আক্রান্ত হই, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার সক্ষমতাও আমরা ইতিমধ্যে অর্জন করেছি। লাখো শহীদের রক্তে অর্জিত দেশের স্বাধীনতার চেতনা সমুন্নত রাখতে আগামীর সেনা কর্মকর্তাদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই আদর্শ নিয়েই নিজেদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। আহাদ হোসেন টুটুল, দীপ্ত সংবাদ, ঢাকা। সরকার ডিজিটাল ডিভাইস উৎপাদন ও রপ্তানির লক্ষ্য নির্ধারণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৫ম ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ডিজিটাল পদক প্রদান অনুষ্ঠানে তিনি কথা জানান। প্রধানমন্ত্রী বলেন, আগামীতে ডিজিটাল খাত থেকে $5 বিলিয়ন রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এজন্য তরুণ প্রজন্মকে মূল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে 5G নেটওয়ার্ক সেবা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ উপলক্ষে স্মারক ডাক টিকিট অবমুক্ত করেন তিনি। আমাদের ডিজিটাল ডিভাইস উৎপাদন এবং রপ্তানি, এবং সেখানে আমাদের মেধাবী ছেলেপুলে তাদেরও যে মেধা সেটাও বিকাশের সুযোগ হবে। তার জন্য একটা সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করা হয়েছে যে 2025 সাল নাগাদ এই ডিজিটাল ডিভাইসের খাতে $5 বিলিয়ন রপ্তানি উন্নীত হবে। আর সেই ভবিষ্যতের জন্য আমাদের যারা নতুন প্রজন্ম তাদেরকেও প্রস্তুতি নিতে হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনিকে নিয়ে অশোভন মন্তব্য করার অভিযোগে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করা হয়েছে। ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মামলার আবেদন করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা ওমর ফারুক। এছাড়া রাজশাহীতে ডিজিটাল নিরাপত্তা আইনে মুরাদ হাসানের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন বিএনপিপন্থী এক আইনজীবী। মামলার অপর আসামি মহিউদ্দিন হেলাল। তাছাড়া মামলার আবেদন করা হয়েছে সিলেটেও। মুরাদ হাসান সহ 2 জনের বিরুদ্ধে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল মামলার আবেদন করেছেন জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সভাপতি বদরুল আনোয়ার। বগুড়ার অ্যাডভোকেট সাইফুল ইসলাম, ডাক্তার মুরাদ হাসান এবং মহিউদ্দিনের বিরুদ্ধে একটি সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। আসলে মূলত এইটাই আজকে মামলাটা দাখিল হয়েছে। আদালত মামলাটা পর্যালোচনা করেই আদেশ দেবেন। প্রথমবারের মতো আগারগাঁও স্টেশন ছুঁয়েছে মেট্রো ট্রেন। আর এর মধ্য দিয়ে উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত 9টি স্টেশনেই পরীক্ষামূলক চলল এই ট্রেন। আগামী বছরের 16 ডিসেম্বর বাণিজ্যিকভাবে যাত্রা করবে মেট্রো রেল। বিজয় মাসের শীতের সকাল, দূর থেকে ভায়াডাক্ট ধরে ছুটে আসে বিদ্যুৎ চালিত মেট্রো ট্রেন। উত্তরার দিয়াবাড়ি থেকে রওনা হয়ে আগারগাঁও স্টেশনে পৌঁছায় বেলা 11টায়। আর এর মাধ্যমেই 11.73 কিলোমিটার উড়াল পথের 9টি স্টেশন ছুঁয়ে পরীক্ষামূলক চলাচলের আরেক ধাপে পৌঁছালো স্বপ্নের মেট্রো রেল। আমরা 10টা মেট্রো ট্রেন সেট দিয়ে 2022 সালের 16 ডিসেম্বর আমরা মেট্রো রেলের যে বাণিজ্যিক চলাচল এই আগারগাঁও পর্যন্ত সেটা আমরা শুরু করতে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় এই পারফরমেন্স টেস্টগুলো হচ্ছে। আমরা আশা করছি যে আগামী সেপ্টেম্বর 2022 মাসের মধ্যে আমাদের যে যাত্রীবিহীন যে ট্রায়াল রানটা আছে
সেটা আমরা শেষ করতে পারবো। ঘন্টায় 110 কিলোমিটার গতিতে চলতে পারে এই মেট্রো রেল। 6 কোচের এক একটি ট্রেনের সামনে ও পেছনে আছে 2টি ট্রেলার কোচ। বসে ও দাঁড়িয়ে 2000-এর বেশি যাত্রী বহন করবে প্রতিটি ট্রেন। প্রথম 6টা মেট্রো ট্রেনের স্টেশনের যে আমাদের রুফ শিট আপনাদের মাথার উপর যে আছে, এটা আমরা সম্পন্ন করেছি। বাকি যে 3টা আছে আমরা আশা করি আগামী 2 মাসের ভিতরে এই কাজটাও শেষ হয়ে যাবে। মেট্রো ট্রেন রিয়েল টাইমে চলাচল করবে। যেই স্টেশনে যেই সময়টা লেখা থাকবে এক্স্যাক্টলি সেই সময়ই ট্রেনটা সেখানে পৌঁছাবে এবং সেইভাবেই এটার আমরা যে পারফরমেন্স টেস্ট সেটা একইভাবে আমরা করছি। আগারগাঁও স্টেশনে 45 মিনিট অবস্থান করে ট্রেনটি। এরপর আবার ফিরে যায় উত্তরায়। 2023 সালের ডিসেম্বরে মতিঝিল পর্যন্ত বাণিজ্যিকভাবে মেট্রো রেল চালুর আশা কর্তৃপক্ষের। জাপানের তৈরি এরকম 24 ট্রেন চলবে এমআরটি লাইন 6। পুরোদমে মেট্রো রেল চালু হলে ঘন্টায় 60,000 যাত্রী চলাচল করতে পারবে। ভ্রমণ হবে নিরাপদ ও আরামদায়ক। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। কক্সবাজারের টেকনাফে পারিবারিক কলহের জেরে বিষ পান করায় মারা গেছে বাবা ও এক মেয়ে। হাসপাতালে চিকিৎসাধীন আছে আরও 2 ছেলে মেয়ে। রবিবার ভোর রাতে টেকনাফের শাহপুরের দ্বীপের জালিয়াপাড়ায় এই ঘটনা ঘটে। শাহপুরের দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই মিজানুর রহমান জানান, স্বামী আনোয়ার হোসেনের সাথে ঝগড়া হওয়ায় শনিবার বাবার বাড়ি চলে যান স্ত্রী রেহেনা আক্তার। এরপর ভোর রাতে নিজের 3 ছেলে মেয়েকে বিষ পান করানোর পর নিজেও বিষ পান করেন আনোয়ার। স্থানীয়রা তাদের হাসপাতালে নিয়ে গেলে 9 বছর বয়সী মেয়ে রুহিনী ও আনোয়ারকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আনোয়ারের 2 সন্তান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এরা হলো 6 বছর বয়সী মাইনি আক্তার ও 4 বছর বয়সী জাকির হোসেন। দীপ্ত সংবাদে নিচ্ছি বিরতি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ দীপ্ত সংবাদে। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কলেজ ছাত্র মফিজুল ইসলাম হত্যা মামলায় 1 জনকে মৃত্যুদণ্ড এবং 9 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন এই রায় দেন। এই সময় আদালতে উপস্থিত ছিলেন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসাদ, শাহজামাল, জুয়েল, মমতাজ বেগম, কল্পনা বেগম, কামাল ও নজরুল ইসলাম। 2011 সালের 9 নভেম্বর জমি সংক্রান্ত বিরোধের জেরে কলেজ ছাত্র মফিজুল ইসলামকে হত্যা করা হয়। সংসারের পর এবার জীবন হারানোর শঙ্কায় পড়েছেন গোপালগঞ্জের তরুণী মনিরা খাতুন। তার পেটে কাঁচি রেখে সেলাইয়ের প্রায় 2 বছর পর শনিবার তা অপসারণ করা হয়েছে। ঘটনা তদন্তের উদ্যোগ নিয়েছে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। জড়িত চিকিৎসকের শাস্তি চান মনিরার স্বজনরা। গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ঝুটি গ্রামের বাসিন্দা খাইরুল মিয়ার মেয়ে মনিরা খাতুন। 2 ভাই ও 2 বোনের মধ্যে সে তৃতীয়। মেজিনোট্রিক ফিস্ট বা রক্তের দলাজনিত সমস্যা নিয়ে তিনি 2020 সালে 3 মার্চ ভর্তি হন ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে। তার অস্ত্রোপচার করেন হাসপাতালে সার্জারি বিভাগ ইউনিট 2-এর সহযোগী অধ্যাপক মোল্লা শরফুদ্দিন। অস্ত্রোপচারের কয়েকদিন পর ফরিদপুরের নগরকান্দা উপজেলার পৈলানপট্টি গ্রামে বিয়ে হয় মনিরার। বিয়ের পর তিনি পেটের ব্যথা অনুভব করেন। এক পর্যায়ে তিনি অন্তঃসত্ত্বা হন, কিন্তু পেটের বাচ্চা নষ্ট হলে তাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেয় তার স্বামী। আমরা চাই সুস্থ একটা বিচার, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন তার এই সমস্যা একবার অপারেশন করছে আর এই যে দ্বিতীয়বার করতেছে, আবার তৃতীয়বার করা লাগবে, তাহলে তো তার জীবনটাই অচল। আর একটা মেয়ের যদি নারী কেটে ফেলে সে জায়গায় যদি প্লাস্টিকের নারী স্থাপন করা হয় তার তো আর কোনোদিন বাচ্চা কাচ্চা হবে না। প্রায় 2 বছর ব্যথানাশক ওষুধ খেয়ে চললেও অবস্থার অবনতি হওয়ায় গত 8 ডিসেম্বর মুকসুদপুরের একটি ক্লিনিকে মনিরার পেটের এক্স-রে করা হয়। এতে দেখা যায় মনিরার পেটে 6 ইঞ্চি লম্বা একটি অর্টারি ফরসেপ বা কাঁচি রয়েছে। পেটে ব্যথা নিয়ে পেশেন্টটা আসে আমাদের এখানে অ্যাবডোমেন এক্স-রে করানোর জন্য আসে। তারপর আমরা অ্যাবডোমেন এক্স-রেটা করি, এটা আর্টারি ফরসেপ, এই ফরসেপটা ভিতরে আছে। তো তাৎক্ষণিক আমি পেশেন্টে
আবার ছবি নেওয়ার পরে দেখি যে একই জিনিস আসতেছে। শনিবার সকালে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে মনিরার অস্ত্রোপচার করা হয়। তাকে 72 ঘন্টার নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। বড় টিউমার নাকি ছিল এইটা, তারপরে তো রোগী আর এখানে আসে না। আমরা তো চিকিৎসা দিচ্ছি, অভিযোগ আসছে, আমরা তদন্ত করে দেখি। এ ঘটনার জন্য দায়ী চিকিৎসকের শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগী মনিরার স্বজনরা। সাবিকুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। সালের 12 ডিসেম্বর হানাদার মুক্ত হয় কক্সবাজার, নরসিংদী ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা। এদিনে আনুষ্ঠানিকভাবে লাল সবুজের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কক্সবাজারকে শত্রুমুক্ত ঘোষণা করা হয়। জয় বাংলা স্লোগান দিয়ে কক্সবাজার শহরে প্রবেশ করেন মুক্তিযোদ্ধারা। 12 ডিসেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা হানাদার মুক্ত হয়। এর আগের দিন কাটাখালী নদীর পাড়ে সম্মুখ যুদ্ধে পাকিস্তানি হানাদাররা পরাজিত হয়। 71 সালের 12 ডিসেম্বর নরসিংদী হানাদার মুক্ত হয়। দিনটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে র্যালি বের করা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দীপ্ত সংবাদে আবারও নিচ্ছি বিরতি, ফিরছি একটু পরেই। স্বাগত আরও একবার, দেখছেন দীপ্ত সংবাদ। এবার দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্যাঞ্চলে টর্নেডোর আঘাতে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। কেন্টাকি অঙ্গরাজ্যে টর্নেডো ব্যাপক তাণ্ডব চালিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। নিখোঁজ রয়েছে বহু মানুষ। সেখানে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এছাড়া আরকানসাস, ইলিনয়, মিসৌরি ও টেনেসিতেও ব্যাপক ক্ষতি হয়েছে। চলছে উদ্ধার ও পুনর্বাসন কাজ। ক্ষতিগ্রস্ত এলাকায় সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। জাপানের পূর্বাঞ্চলে ভূমিকম্প আঘাত এনেছে। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 5। ভূমিকম্পে এখন পর্যন্ত প্রাণহানির খবর মেলেনি। রবিবার স্থানীয় সময় দুপুর 12:30টার দিকে এটি আঘাত হানে। এতে রাজধানী টোকিও এবং এর আশেপাশের এলাকায় তীব্র কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে 50 কিলোমিটার গভীরে, আর কেন্দ্রস্থল টোকিওর পূর্বাঞ্চল ও ইবারাকি প্রশাসনিক অঞ্চলের দক্ষিণাংশে। হ্যাক হওয়ার কয়েক ঘন্টার মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট পুনরুদ্ধার সম্ভব হয়েছে। স্থানীয় সময় শনিবার রাত 2:11 এই হ্যাকিংয়ের ঘটনা ঘটে। এরপর ভারতে বিটকয়েন বৈধতা পেতে চলেছে জানিয়ে মিথ্যা টুইট করে হ্যাকাররা। মুহূর্তে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দ্রুত ব্যবস্থা নেয় টুইটার কর্তৃপক্ষ। সংস্থাটি জানায়, এই ঘটনার তদন্ত করে হ্যাকিংয়ের সাথে জড়িতদের খুঁজে বের করার কাজ চলছে। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে শুক্রবার 5,736 জন মারা গেছে। নতুন রোগী শনাক্ত হয়েছে 5,09,000-এর বেশি। করোনার ওমিক্রন ধরনের বিরুদ্ধে ফাইজার বায়োনটেকের বুস্টার টিকা উল্লেখযোগ্য মাত্রায় সুরক্ষা দিতে পারে দাবি করেছেন ইসরায়েলের গবেষকরা। সম্প্রতি তাদের গবেষণায় দেখা গেছে, ফাইজার বায়োনটেকের টিকার 2 ডোজ গ্রহীতাদের তুলনায় প্রতিষ্ঠানটির বুস্টার টিকা নেওয়াদের শরীরে ওমিক্রনের বিরুদ্ধে 100 গুণ বেশি ভাইরাস প্রতিরোধী অ্যান্টিবডি গড়ে উঠেছে। যুক্তরাজ্যে এ পর্যন্ত 633 জনের ওমিক্রন শনাক্ত হয়েছে। ধরনটি থেকে সুরক্ষায় যোগ্য নাগরিকদের বুস্টার টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা। এদিকে তাইওয়ান ও মরিশাসে ওমিক্রনে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়েছে। শেষ করছি দীপ্ত সংবাদ। যাওয়ার আগে নিটোল টাটা শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। দেশে বিচার বহির্ভূত হত্যা হয়নি দাবি আইনমন্ত্রীর। আইন মেনে কাজ করছে র্যাব, বললেন ডিজি। বিতর্কিত মন্তব্যের কারণে মুরাদ হাসানের বিরুদ্ধে ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে মামলার আবেদন। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলল মেট্রো ট্রেন। আগামী বছরের ডিসেম্বরে বাণিজ্যিক কার্যক্রম। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6:50 দেখার আমন্ত্রণ রইল। আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকুন facebook.com/diptonews এই ঠিকানা।